ছোটকাল থেকেই ইসলাম লালন করি, ইসলাম পালন করি এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য কখনো দাওয়াতি কাজে, কখনো রাজপথে নিজেকে বিলীন করে দিয়েছি। ছোটকাল থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে আমার বড় ভাইয়ের সাথে ইসলামী দলের অনেক ভাইরা আসা যাওয়া করত। তাদের দাওয়াতের মধ্যে দিয়ে আমি ইসলামী আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছি এবং ইসলামী দলে সম্পৃক্ত হওয়ার পর গুরুত্বপূর্ণ কয়েকটি পদও আমাকে পরিচালিত করতে হয়েছে আলহামদুলিল্লাহ। ইসলামী দলে যোগ দেওয়ার কারণে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করার কারণে আমাকেও ডজনখানিক মিথ্যা মামলার আসামি হতে হয়েছে। 2008 সালে 15 নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা দখল করার পর থেকে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দলের বিভিন্ন নেতাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, শোষণের স্টিম রোলার চালানো হচ্ছিল। ওই জুলুম, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি সম্পৃক্ত ছিলাম। গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ ইসলাম পন্থীদেরকে যখন একের পর এক বিভিন্ন ধরনের রায় দেওয়া হচ্ছিল, সেই রায়ের বিরুদ্ধেও আমার সক্রিয় ভূমিকা ছিল রাজপথে। সর্বশেষ 2013 সাল 28শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহিমাহুল্লাহর যখন ফাঁসির রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে এসেছিল। ঠিক তখনও আমি রাজপথে ছিলাম। সেই দিন আনুমানিক প্রায় 2টার সময় দফায় দফায় দাওয়া পাল্টা দাওয়া যখন হচ্ছিল, এক পর্যায়ে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের উপর গুলি ছুটছিল। সর্বপ্রথম লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ শহরে যেটা গুলি চালানো হয়েছিল, সেই গুলিটা চালানো হয়েছিল আমার উপর। ভাগ্যক্রমে আমার পাশে ছিল রাজগাড়ার ছোট্ট একটা ছেলে, যার নাম ছিল মিসবা। তিনি সাথে সাথেই আমার পাশেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় যে ফায়ার করছিল, সেই ফায়ারটা করছিল আমাকে। ঠিক তখন আমি গুলিবিদ্ধ হয়ে পড়ে গিয়েছিলাম রাজপথে আমিরাবাদ শহরে জামান হোটেলের সামনে। সেই জুলুম শোষণের কষ্ট আমি এখনো বুক করতেছি। এখনো আমার পায়ের মধ্যে রড আর স্ক্রুপ আছে, যেগুলোর উপর ভিত্তি করে আমি হাঁটাচলা করি। গুলিবিদ্ধ হওয়ার 2 বছর পর যখন আমি বাড়িতে এসেছিলাম, ঠিক তখনও আমার উপর বিভিন্নভাবে মামলা, হামলা, জুলুম, শোষণ করেছিল এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এক পর্যায়ে আবারও বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম বছরের পর বছর। 2017 সালে সর্বপ্রথম মিথ্যা মামলায় অ্যারেস্ট হয়ে অনেকদিন পর্যন্ত কারাভোগ করেছিলাম। 2018 সালে যখন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময় আমি একটা কেন্দ্রের সেক্রেটারি ছিলাম। বাংলাদেশে সবগুলো কেন্দ্র যখন তারা জুলুম করে নিয়ে ফেলতেছিল জোর করে, ঠিক তখন আমার উপরও জুলুম করেছিল তারা। আমাকেও বিভিন্ন ধরনের হেনস্থা করেছিল। এক পর্যায়ে আমরা কেন্দ্র ছাড়তে বাধ্য হয়েছিলাম। ঠিক তার পরের দিন, নির্বাচনের পরের দিন, আমাকে তারা হ্যারাস করার জন্য, আমাকে মারার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা, পুলিশ সহ আমাদের বাড়িতে এসেছিল আমাকে খুঁজতে। এক পর্যায়ে তারা আমাকে ধরে ফেলেছিল এবং বিভিন্নভাবে পুলিশের সামনে নির্যাতন করেছিল। শুধু তাই নয়, পুলিশের সামনে আমাকে তারা লাঠি সোঁটা দিয়ে ইচ্ছে মতো মারছিল। যে নির্যাতন সেদিন আমার এলাকার সমস্ত মানুষেরা দেখেছিল এবং রাস্তার দ্বারা আমি এটাও দেখেছি, আমার উপর নির্যাতন দেখে আমার এলাকার অসংখ্য মানুষ কাঁদছিল নিরুপায় হয়ে। 2018 সালে সেই অ্যারেস্ট হওয়ার পর আমি প্রায় 3 মাস পর্যন্ত কারাগারে ছিলাম। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, যেদিন আমি কারাগার থেকে এসেছিলাম, ঠিক ওই দিন রাত্রে আমাকে আবারও আমার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আবারও মিথ্যা মামলা দিয়ে আমাকে প্রায় 3 মাস পর্যন্ত কারাগারে রেখে দিয়েছিল। এক কথায় বলতে গেলে আওয়ামী সরকারের আমলে আমি তিনবার অ্যারেস্ট হয়েছিলাম মিথ্যা মামলায়। 2018 সালের নির্বাচনের পর থেকে আওয়ামী ফ্যাসিস্ট যখন আরো বেশি জুলুম শোষণ করতেছিল, ঠিক তার জুলুম শোষণের বিরুদ্ধে প্রত্যেকটি মিছিল, মিটিংয়ে আমার সক্রিয় ভূমিকা ছিল। শুধু তাই নয়, একটা সময় ছিল বিশেষ করে সাতখানিয়া, লোহাগাড়ায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগান দেওয়া এক ধরনের হারাম ছিল। ঠিক তখন লোহাগাড়ার স্বনামধন্য মানবতাবাদী সংগঠন প্রজন্ম লোহাগাড়ার কয়েকজন দায়িত্বশীলের মধ্যে আমি ছিলাম একজন। সেই কয়েকজন দায়িত্বশীলের মধ্যে ফয়সাল ভাই, ফারুক ভাই এবং শাহাবুদ্দিন ভাইয়ের অনুমতিক্রমে, খলাউদ্দিনের শফিক ভাই এবং বরহাদি ইউনিয়নের আমি বাহারুদ্দিন ভাইয়ের নেতৃত্বে লোহাগাড়ার মধ্যে বিশাল বিশাল কয়েকটা মিছিল করছিলাম আমরা, যার সাক্ষী পুরো লোহাগাড়াবাসী। একটা মিছিল এমনও হয়েছিল, যখন আমরা মিছিল দেব এই কথা শোনার পর লোহাগাড়ার প্রশাসন সেদিন লোহাগাড়ার কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে স্পষ্ট ভাষায় বলেছিল, এখানে কোনো ধরনের মিছিল মিটিং হবে না, যদি কেউ করেন আপনাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করব। এই কথা বলার পরও
সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আমি ধরেছিলাম আলহামদুলিল্লাহ। এবং এক পর্যায়ে সেই মিছিল আমরা লোহাগাড়ার প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সেই সময় লোহাগাড়ার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে সেই মিছিল ছড়িয়ে দিয়েছিলাম। ক্রমান্বয়ে এক একদিন এক একটা ইউনিয়নের মধ্যে মিছিল হয়েছিল। সর্বশেষ 2024 সালের 24শে অভ্যুত্থান, সেই 24শে অভ্যুত্থানে 36শে জুলাই প্রথম দিকে যদিও বা আমি সম্পৃক্ত ছিলাম না আন্দোলনে, কিন্তু পরবর্তীতে প্রায় 20 দিন পর্যন্ত আন্দোলনের প্রত্যেকটি দিন প্রত্যেকটা মিছিলে মিটিংয়ে আমি ছিলাম। মনে পড়ে গেল সেই 36শে জুলাইয়ের গুরুত্বপূর্ণ 3টি দিনের কথা। প্রথম দিন হলো নিউ মার্কেট থেকে যখন আমরা টাইগার পাসে একটা মিছিল নিয়েছিলাম, ভীষণ জ্বর সেদিন। হাজার হাজার মানুষ তখন সেই মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছিল। সমস্ত মানুষ ভিজে ভিজে সেদিন নিউ মার্কেট থেকে টাইগার পাস পর্যন্ত হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যে সেই মিছিলে অংশগ্রহণ করেছে। দ্বিতীয়বার সবচেয়ে যেটা বড় মিছিল হয়েছিল সেটা নিউ মার্কেট থেকে বাহাদুরহাট পর্যন্ত অসংখ্য মানুষ সেই মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছিল এবং খণ্ড খণ্ড মিছিলের একটা খণ্ডের মধ্যে আলহামদুলিল্লাহ আমিও নেতৃত্ব দিয়েছিলাম। শুধু তাই নয়, 4 আগস্ট যখন আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্র হয়েছিল, আওয়ামী সন্ত্রাসীরা যখন আমাদের মিছিলের উপর গুলি চালাচ্ছিল, ঠিক তখন ওই মিছিলের মধ্যে আমি ছিলাম। সেদিনের একটা লাইভও আমার পেজের মধ্যে এখনো আছে। সেই 4 আগস্ট বেশ কয়েকবার গুলির মুখোমুখি হয়েছিলাম, মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করে নাই, কিন্তু সেই দিন প্রত্যেকটা ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে আমিও ছিলাম। দফায় দফায় দেওয়া পাল্টা দেওয়া হচ্ছিল। এবং সেই দিনের একটা ভিডিওতে আমি ছিলাম যখন সেনাবাহিনী আসছিল। সেনাবাহিনীকে বললাম, আপনারা কি রাষ্ট্র চান নাকি আওয়ামী লীগকে চান? কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বশেষ নির্বাচনের আগ মুহূর্তে আমার উপর যে জুলুমটা করেছিল আমাদের ভাইরা, সবচেয়ে বড় ন্যাক্কারজনক, সবচেয়ে বেশি দুঃখজনক। যেই ঘটনা আমি কখনো ভুলি নাই, কখনো ভুলে যাব না। আমিরাবাদের একটা ঘটনাকে কেন্দ্র করে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে যে হেনস্থ করেছিল, আমাকে যে হ্যারাস করেছিল, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল এবং 3টা মাস আমার জীবন থেকে কেড়ে নিয়েছে ওই চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার। যে 3 মাস আমাদের ব্যবসার সবচেয়ে বড় সিজন ছিল, আমি হিসাব করে দেখলাম এই মিথ্যা মামলা দেওয়ার কারণে প্রায় আমার 11,50,000 টাকা লস হয়েছে। আমি সর্বশেষ একটা কথা বলে যাই আজকে, আপনারা যে মিথ্যা মামলা দিয়েছেন সেই মামলার সাথে আমার বিন্দু 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 পরিমাণে সম্পৃক্ততা ছিল না। এবং যারা ওখানে ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, যারা বাদী, যারা বিবাদী, যারা মারছে, যারা মার খাইছে, তাদের কারোর সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, বন্ধুত্ব ছিল না। তাদের কাউকে আমি চিনি নাই, তাদের সাথে কখনো আমার চা খাওয়া হয় নাই, কখনো তাদের সাথে মোবাইলে কথা হয় নাই, তাদের চেহারাও কখনো আমি দেখি নাই। একটা ঘটে যাওয়া ঘটনাকে কোনো ধরনের অ্যানালাইসিস না করে আমাদের মতো ত্যাগী ভাইদেরকে এভাবে মামলা দিয়ে অ্যারেস্ট করে নির্যাতন করা কোন ধরনের সভ্যতা? এটা কোন ধরনের ইনসাফ? আমিও তো ইনসাফ প্রতিষ্ঠাকারী যোদ্ধাদের একজন। তবে প্রিয় ভাইদের প্রতি অনুরোধ থাকবে, ইন ফিউচারে যদি কোনো ধরনের ঘটনা হয়, সেই ঘটনাকে অ্যানালাইসিস করে সত্যিকারের যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে মামলা দিবেন, তাদেরকে আপনারা অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা নেবেন। আবার অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তিকে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় তাদেরকে মামলা দিয়ে নিজেদেরকে বড় মনে করবেন না। সময় কিন্তু ঘুরে ফিরে আবারও আসবে। আজকে আপনি কারো উপর জুলুম করেছেন, ঠিক এমন একটা সময় আসবে আপনার উপর কেউ না কেউ জুলুম করবে। তবে সর্বশেষ দোয়া করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।